মহিলাদের মাসিক শুরু হওয়ার সময় বেশ কিছু সমস্যা দেখা যায়। যেমন মহিলাদের মাসিক শুরু হওয়ার সময় থেকেই অনিয়মিত মাসিক বা সপ্তাহে 2-3 বার মাসিকের লক্ষণ দেখা যায়, যার ফলে শুরু থেকেই সেই সমস্ত মহিলাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সেটি, এবং সেই সময় তারা কোনো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন অথবা কেউ কেউ এটিকে নিজের মধ্যে গোপন করে রেখে দেন। আজকে আমরা জানব বয়ঃসন্ধিক্ষণে মহিলাদের পিরিয়ডস বা মাসিক শুরু হওয়ার সময় এই ধরনের কোনো সমস্যা তৈরি হলে চটজলদি কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এই বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং ল্যাপারোস্কোপি সার্জন ডক্টর গৌতম দত্ত শর্মা। নমস্কার, আমার নাম ডক্টর গৌতম দত্ত শর্মা। আমি কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন, মণিপাল হসপিটালস, ব্রডওয়ে। আর তার সঙ্গে আমি একজন এই স্বাস্থ্য বিষয়ে আমি আপনাদের কতগুলো আজকে কথা বলতে চাই। মেনলি সেটা হচ্ছে দুটো জিনিস আমি বলবো, যে দুটো জিনিস অনেকটাই একসঙ্গে একটা যোগ সূত্র রয়েছে তাদের মধ্যে। আপনারা অনেকেই দেখেছেন ছোট ছোট বাচ্চা মেয়েরা যখন তাদের প্রথম বয়ঃসন্ধিক্ষণে যখন প্রথম মাসিকটা শুরু হয়, তখন মাসিকটা প্রথমে শুরু হয়ে তারপরে কখনো দেখা গেল 3 মাস হলো না, কখনো দেখা গেল 3 মাস বারবার প্রতি 1 সপ্তাহে 3 বার করে হচ্ছে, কখনো দেখা গেল যে তাদের খুব অত্যধিক ব্লিডিং হচ্ছে, কখনো দেখা গেল ব্লিডিং খুব কম হচ্ছে, ছিটে ফোটা হচ্ছে, আবার কখনো দেখা যায় যে 6 মাস মাসিক বন্ধ আছে। এই সমস্যাটা নিয়ে মায়েরা আমাদের কাছে প্রায়শই আসেন এবং এটা নিয়ে তারা যথেষ্ট চিন্তিত। প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে মায়েদের কাছে আমি বলবো সেটা হচ্ছে আপনারা একটু স্মৃতিচারণ করবেন যে আপনাদের যখন মাসিকটা শুরু হয়েছিল তখন প্রথম দিন থেকে কি আপনাদের প্রতিদিন ডেটে 3 দিন 4 দিন করে ওইভাবে কি আপনাদের ফিক্সড করে হতো না। তার কারণ একটা বডিতে যখন একটা হরমোনাল একখানা ব্যাপার কাজ শুরু হচ্ছে, সেটা সেটেল ডাউন করতে একটা টাইম নেবে, এবং ওই প্রথম দিকে বাচ্চাদের ডিম্বাণু হরমোন রেসপন্সটা কম থাকে বলে প্রতি মাসে ওভুলেশন হয় না, ডিম্বাণু বেরোয় না, এবং ডিম্বাণু বেরোয় না বলে প্রতি মাসে তার জন্য এই ইরেগুলারিটিটা হয়। এটাতে কোনো ভয়ের কোনো কারণ নেই। তবে যেটা আমি আপনাদের সবাইকে বলবো সেটা হচ্ছে কোনো বাচ্চার যদি 12-13 বয়সের যে বয়ঃসন্ধিক্ষণের বাচ্চা, তার যদি দেখা যায় অত্যধিক মাসিক হচ্ছে, বেশি ব্লিডিং হচ্ছে, সে স্কুলে যেতে পারছে না, ভিজে যাচ্ছে, সেরকম যদি কন্ডিশন হয় তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। তার কারণ একটা জিনিস, এই বয়সে তাদের যে অত্যধিক ব্লিডিংটা হচ্ছে তার ফলে আপনার বাচ্চাদের কিন্তু অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়া হতে আরও এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে অনেকের ধারণা আছে যে যত অ্যানিমিয়া হবে তত হয়তো মাসিক কম হবে। ঠিক তার উল্টো, যত অ্যানিমিয়া হবে তত কিন্তু মাসিকের ব্লিডিং বাড়বে। এবং অনেক সময় আমরা দেখেছি, যেহেতু এই বয়সের শিশুদের তাদের অনেক রকম খাওয়া দাওয়ার বাছবিচার থাকে, তার জন্য তাদের অনেক সময় প্রি এক্সিস্টিং একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে। এই অ্যানিমিয়াটা থাকার কারণে তাদের হেভি ফ্লোটা হয়, মাসিকের ব্লিডিংটা বেশি হয়। অতএব সবার আগে আমাদের দেখতে হবে যে একটি বাচ্চা শিশু তার যেন 13-14 মতো হিমোগ্লোবিন থাকে, এটা আমাদের খেয়াল করতে হবে। এবং সেটা যদি থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এই হরমোনাল প্রবলেমসগুলো অনেকটা কমে যাবে। এবার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিন্তু শুধু যে বাচ্চাদের হয় তা নয়, মায়েদেরও ক্ষেত্রে হয়। এবং আমাদের যেটা কতগুলো খাদ্যাভ্যাসের আমাদের পরিবর্তন হয়েছে, আগে যেমন লোহার কড়াইতে আমাদের রান্নাবান্না হতো, তখন ওই লোহার কড়াইতে এই যে নাড়ার সময় ঘষার সাথে সাথে মানে আয়রনের পার্টিকেলস আমাদের খাবারের মধ্যে মিশতো এবং সেগুলো খেতাম এবং বডিতে এই আয়রন ডেফিসিয়েন্সিটা তখন কম হতো। এখন আমাদের সবকিছু চেঞ্জ হয়ে গেছে, আমাদের কাঁচের পাত্র বা আমাদের অ্যালুমিনিয়ামের পাত্র এসছে, এই জিনিসটা হচ্ছে না, যার ফলে আমাদের সাপ্লিমেন্টেশন করতে হয়, আমাদের চেক করে দেখতে হয়। এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রেগনেন্সির ক্ষেত্রে ভীষণ ভয়ঙ্কর হতে পারে। তার কারণ প্রেগনেন্সিতে হিমোডাইলিউশন বলে একটা জিনিস হয়, যেখানে রক্তে জলের পরিমাণটা একটু বাড়ে, এবং সেটাতে হয় কি যে প্রথমে যার কারো যদি 10 হিমোগ্লোবিন থাকে প্রেগনেন্সি শুরুতে, তাহলে একদম প্রেগনেন্সি শেষে কিন্তু সেটা দেখা যাবে হয়তো গিয়ে যদি কারেকশন না হয় সেটা 8-এর ঘরে নেমে গেছে। এবং যত হিমোগ্লোবিন লেভেল যত লো থাকবে তত যেটা হবে কি, এই বাচ্চা হওয়ার সময় তারপরে ব্লিডিং হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যাবে।
সেটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে, বাচ্চা ডেলিভারি পরে মাকে ব্লাড দিতে হতে পারে, অনেক কোনো কিছু ক্ষতি হতে পারে। আরেকটা জিনিস যেটা হতে পারে, বাচ্চার গ্রোথ কম হয়ে যেতে পারে। অতএব এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ব্যাপারটাতে আমাদের প্রচন্ড রকম সজাগ থাকতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে শাক সবজি এগুলোকে বাড়াতে হবে। অ্যানিমাল প্রোটিনস যেগুলো আছে তার মধ্যে থেকে আয়রন পাওয়া যায়, ভেজিটেবল প্রোটিনস থেকেও আয়রন পাওয়া যায়। এগুলো সবকিছু খাওয়া দাওয়াটা যেন একটা ব্যালেন্স মেনটেন করে চলা হয়। সব সময় এই ফাস্ট ফুডের যুগে এই ব্যালেন্সটা আমরা লুজ করে যাচ্ছি বলেই আমাদের কিন্তু অনেক রকমের নতুন নতুন রোগের আমাদের সিমটমস ডেভেলপ করছে। আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে, একটা হিমোগ্লোবিন কত আছে সেটা শুধু একসঙ্গে একবার দেখলে হবে না। এই যে বাচ্চাদের যখন ডেভেলপ করছে, থ্যালাসেমিয়া টেস্টটা যেন অবশ্যই করা হয়, আর একটা কমপ্লিট ব্লাড কাউন্ট যেন করা হয়, এবং সেই কমপ্লিট ব্লাড কাউন্টে যেন দেখা হয় যে তাদের হিমোগ্লোবিন কত আছে, তাদের এমসিভি মিন কর্পাসকুলার ভলিউম কত আছে, অ্যাটলিস্ট ফেরিটিনটা কত আছে, আয়রন স্টোরটা কত আছে, এইগুলো যেন চেক করে দেখা হয়। এবং সেইগুলো দেখলে পরে আরেকটা জিনিস এই যেটা বললাম সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে থ্যালাসেমিয়া টেস্টটা যেন অবশ্যই করা হয়। কারণ থ্যালাসেমিয়া যদি থাকে তাহলে সেক্ষেত্রে ক্রনিক অ্যানিমিয়া থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু সবসময় থ্যালাসেমিয়া কারো যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু আয়রন দেওয়ার ব্যাপারেও তার আগে আমাদের যথেষ্ট চিন্তা ভাবনা করতে হয়। হট করে আমরা আয়রন দিতে পারি না। আর এখন আমাদের কাছে আয়রনের অনেক ইনজেকশন এসে গেছে, সেই ইনজেকশনগুলো আমাদের স্যালাইনের মাধ্যমে আমরা দিয়ে থাকি, যেটা ব্লাড দেওয়ার যে হ্যাজার্ডগুলো আছে সেই হ্যাজার্ডগুলো অ্যাভয়েড করবার জন্য। আমাদের হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে সেই আয়রনের ইনজেকশনগুলো যদি আমরা দিই স্যালাইনের মাধ্যমে, 16 বছরের উপরে এটা দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে অ্যানিমিয়া খুব সহজেই, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব সহজেই কারেকশন করা যায়। আরেকটা যেটা বারবার বলে রাখবো সেটা হচ্ছে কৃমি। আমাদের এখানে আমাদের কৃমির প্রচন্ড এফেক্ট রয়েছে, যার ফলে কৃমি শরীরের থেকে রক্ত টেনে নেয়, তার জন্য এই অ্যানিমিয়াটা হয়। ঠিক সময় মতো কৃমির ওষুধ খাওয়া, হাত মুখ ভালো করে ধোয়া, খেতে বসবার আগে হাত ধোয়া, নখের কোণগুলো ধোয়া, যাতে খাবারের রান্না আমরা যে ঠিক মতো হইলো যেটা ঢাকা থাকলো এইগুলো খেয়াল রাখা, এবং জলের ব্যাপারটা ভীষণ সতর্ক থাকবেন, কারণ জল থেকেই কৃমি আসে। তো সেটাও আপনারা ভীষণ সতর্ক থাকবেন যাতে কৃমিটা না আসে। কৃমির জন্য অ্যানিমিয়া হয়, এবং কৃমির ওষুধ আমরা সবসময় এরকম দিয়ে থাকি। আর একটা বিশেষ ব্যাপার যেটা আপনাদের সবার কাছে আমি রাখবো সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন। হোয়াট ইজ মেনস্ট্রুয়াল হাইজিন? মেনস্ট্রুয়াল হাইজিন কি? মাসিকের সময় আপনাদের স্বাস্থ্যর সম্বন্ধে একটা সচেতনতা যেটা দরকার, সেটাকে বলা হয় মেনস্ট্রুয়াল হাইজিন। একটা জিনিস ভেবে দেখুন, জরায়ুটা আছে আপনার শরীরের ভিতরে, এবং সেই শরীরের ভিতর থেকে একটা লেয়ার আছে, যেরকম মাঠের উপর ঘাসের লেয়ার থাকে, মেঝের উপর কার্পেট থাকে, সেরকম একটা লেয়ার আছে, যে লেয়ারটা প্রতি মাসে বড় হয় এবং সেটাই আবার বেরিয়ে আসে ব্লিডিং হিসাবে। তার মানে একদম শরীরের ভিতরের একটা অংশের সাথে বহির্জগতের একটা ডাইরেক্ট কানেকশন হয়ে যাচ্ছে। এবার যদি আপনারা মাসিকের সময় যদি আপনারা নিজেদের এই যে কাপড়টা ব্যবহার করছেন সেটা যদি পরিষ্কার না থাকে, তাহলে বুঝতেই পারছেন এই দিক থেকে যেরকম এদিকে আসতে পারছে, সেরকম এই কাপড় থেকেও ইনফেকশন ভিতরে যেতে পারছে। এবং এই জিনিসটা যাতে না হয়, এবং এই ইনফেকশনটা অনেক মারাত্মক আকারও ধারণ করতে পারে, এবং এর জন্য বন্ধ্যাত্বও হতে পারে, যে বাচ্চা হলো না সারা জীবন তাও হতে পারে। অতএব আপনাদের এটা বলবো যে মাসিকের সময় ওই 4 দিন 5 দিন আপনারা সঠিক স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবেন। এখন অনেক সংস্থার তরফ থেকে, সরকারের তরফ থেকে এই স্যানিটারি ন্যাপকিন আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তার সুযোগ নিন, এবং ছোট বাচ্চা মেয়েদের যারা স্কুলে যাচ্ছে তাদেরও আপনারা এটা শেখান যে কাপড়ের অভ্যেসটা বন্ধ করে স্যানিটারি ন্যাপকিনস সেগুলো যেন ব্যবহার করে। এইগুলোই বললাম। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।